আওয়ামী লীগকে ফিরতে হবে, এটাই হচ্ছে বাস্তবতা। ধরুন আমি আগেই বলেছি, কয়েকদিন যাবতই বলছি, বাংলাদেশের রাজনীতি হবে পাকপন্থী ভারতপন্থী, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিপক্ষ শক্তি, মধ্যপন্থার কোনো অবস্থান নাই। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে আপনারা দেখেছেন যে মধ্যপন্থার এখানে কোনো অবস্থান নাই। আওয়ামী লীগ আপাতত নিষিদ্ধ থাকবে না, নিষিদ্ধতা উঠে যাবে, আওয়ামী লীগ রাজনীতিতে ফিরবে। বিএনপি একটা মধ্যপন্থা। আমি কয়েকদিন ধরেই বলছি যে তারা আসলে কোন পন্থী, পাকিস্তানপন্থী না ভারতপন্থী, মুক্তিযুদ্ধের পন্থী নাকি মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি। যদিও এই দলটির প্রতিষ্ঠাতা একজন বীর মুক্তিযোদ্ধা, একজন সেক্টর কমান্ডার, এবং বহু মুক্তিযোদ্ধা বিএনপিতে আছে, কিন্তু তারপরেও সাম্প্রতিক সময়ে মুক্তিযুদ্ধের প্রশ্নে বিএনপির কণ্ঠ জোরালো হয়ে ওঠেনি। এগুলো দেশের মানুষ ভালোভাবে নেয়নি এবং নানাভাবে নানান কর্মকাণ্ডে, বিতর্কিত কর্মকাণ্ডে বিএনপির কর্মকাণ্ড মানুষ ভালোভাবে নিচ্ছে না বলে বিএনপি বেশ নাজুক অবস্থায় আছে। বিএনপির সামনে আপনি বিএনপি করেন, ধরুন আপনি একজন বিএনপির নেতা বা কর্মী, সামনে ভবিষ্যৎটা কি দেখছেন বিএনপির? আপনি বিএনপি করেন, ধরুন আপনি তৃণমূলের বা গুরুত্বপূর্ণ একটা নেতা, আপনি কি বলতে পারবেন যে আপনার যে দলীয় প্রধান, কার্যত আগামীর প্রধানমন্ত্রী হিসেবে যাকে আপনি স্বপ্ন দেখেন, তারেক রহমান আসলে কবে দেশে ফিরবে এটিকে আপনি বলতে পারেন? মির্জা ফখরুল ইসলাম আলমগীরও জানেন না। গতকালকে বিএনপির ভাইস চেয়ারম্যান একজন আব্দুল আওয়াল মিন্টু ফেনীর এক অনুষ্ঠানে বলেছেন যে নির্বাচনের ডেট হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন। নির্বাচনের ডেটটা কবে হবে? আমি আজকে একটি ভিডিওতে বলেছি যে নেপালেও বাংলাদেশের মতোই ঘটনা ঘটেছে। একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে গতকাল। সরকার গঠিত হওয়ার সাথে সাথে কিসের নির্বাচন কমিশন ডেট ঘোষণা করবে আর কিসের কি, 5 মার্চ 6 মাস সময় নিয়ে নির্বাচনের তারিখ পর্যন্ত ঘোষণা করে দিয়েছে। নেপাল কি বাংলাদেশের থেকে অনেক উন্নত দেশ? নেপাল কি বাংলাদেশের থেকে বিশাল বড় দেশ? একই আয়তনের দেশ, অর্থনীতিও কাছাকাছি, জীবনযাত্রাও কাছাকাছি। নেপালের সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যদি নির্বাচনের তারিখ ঘোষণা করে দায়িত্ব নিতে পারে, তাহলে বাংলাদেশ 14 মাস হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত নির্বাচনের তারিখ নেই। সম্ভাব্য সময় আছে, অর্থাৎ নির্বাচন হবে না, এটি ধরে নেন। কিন্তু আমরা আলাপটা যেটি দিয়ে শুরু করেছিলাম যে আওয়ামী লীগ ফিরবে, আওয়ামী লীগের ফেরাটাই হচ্ছে বাস্তবতা। আওয়ামী লীগ কি কারণে ফিরবে? আমি বারবার যে বলি, আপনারা অখুশি হন যে আওয়ামী লীগ ফিরতে দেরি হবে, সরকার এই যে দুর্বল সরকার, ঝাঁকি নেই। আওয়ামী লীগের নেতৃত্ব আছে, আপনি আওয়ামী লীগ করেন, 14 মাস চলছে। আপনি আওয়ামী লীগের নেতা বা কর্মী যাই হোক, বলেন তো ভাই বুকে হাত দিয়ে যে 1 বছরে আওয়ামী লীগ নিয়ে কোনো আশার বাণী আপনি শুনেছেন আওয়ামী লীগের নেতৃত্বের কাছ থেকে? আওয়ামী লীগ যে যুদ্ধ করবে, আমি গতকালকে একটা ভিডিও করেছি, আওয়ামী লীগের যুদ্ধের এই মুহূর্তে প্রধান টুল হওয়া উচিত সোশ্যাল মিডিয়া, ফেসবুক প্রথমত এবং ইউটিউব। টুইটার সীমিত মানুষ ব্যবহার করে, এক্স সীমিত মানুষ ব্যবহার করে, বা অন্যান্য সোশ্যাল মিডিয়া যেগুলো আছে সেগুলো গণমানুষ ব্যবহার করে, ফেসবুক, ইউটিউব। আওয়ামী লীগের ফেসবুক এবং ইউটিউব আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখনও শিবিরের দখলে ছিল, জামাত শিবিরের দখলে ছিল, এখনো আছে। চ্যালেঞ্জ করলাম, আপনি এই চ্যালেঞ্জটা প্রমাণ করুন যে এটা শিবিরের দখলে নাই। গত 1 বছরের 14 মাসের কার্যক্রম এটাই বলে দেয়। কাজেই আওয়ামী লীগের নেতৃত্ব থেকে এখনো ফেরার কোনো সিগন্যাল নেই, আওয়ামী লীগের যুদ্ধের টুল থেকে ফেরার কোনো সিগন্যাল নেই। আওয়ামী লীগ ফিরতে হবে কিভাবে এবং ফিরবে কিভাবে? তৃণমূলের শক্তিতে আওয়ামী লীগ ফিরবে, তৃণমূল আওয়ামী লীগের শক্তিতে। আপনারা খেয়াল করেছেন যে আওয়ামী লীগের মিছিল বাড়ছে, আওয়ামী লীগের মিছিল দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে। কারা এরা করছে? কারা মার খাচ্ছে? কারা গ্রেফতার হচ্ছে? ওই যে বিদেশে বসে যে আওয়ামী লীগ নেতা হম্বি তম্বি করে, ইউটিউবে এসে কথা বলে, ফেসবুকে এসে, আপনারা দেশে আসেন, বিদেশে বসে ওসব করে কিছুই হবে না, কারো কিছু ছেড়তে পারবেন না। সবাই দেশে আসেন, দেশে এসে প্রতিরোধ গড়ে তুলুন, তাহলে ফেরা সম্ভব। আর তৃণমূল তো রেডি আছে। এই যে গতকালকে শুক্রবারেও রাজধানী ঢাকায় বিরাট মিছিল হয়েছে, যেটি জানা যাচ্ছে যে রাজধানীতে ফের বিরাট বিক্ষোভ মিছিল হয়েছে। শুক্রবার দুপুর 2:30টার দিকে বাংলা মোটর জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ের সামনে জড়ো হয়ে মিছিল করেন তারা।
বাংলা মোটরে এনসিপির কার্যালয়ের সামনে। বুঝুন তাহলে কোথায়? বাংলা মোটর থেকে মিছিল নিয়ে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের দিকে যায় মিছিলটি। মিছিলে থাকা আওয়ামী লীগের এক কেন্দ্রীয় নেতা সাংবাদিকদের বলেন, এই অবৈধ সরকার কাউকে শান্তিতে থাকতে দিচ্ছে না। কেন্দ্রীয় নেতা একথা বলেছেন, ভালো কথা, শেখ হাসিনা সহ সারা দেশে আওয়ামী লীগের নেতা কর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। যে কেন্দ্রীয় নেতাটা এই কথাটা বলেছেন, আমি তাকে সাধুবাদ জানাই। তিনি বিদেশে নেই, তিনি দেশে এনসিপির অফিসের সামনে দাঁড়িয়ে মিছিল করেছেন, তিনি মিছিলে নেতৃত্ব দিয়েছেন। এইভাবে নেতৃত্ব দিতে হবে। তৃণমূল রেডি, কাজেই বিদেশে বসে হমনি তমনি কার পাশায় লাথি দিলেন কিচ্ছু যায় আসবে না, ওগুলোতে ইউনুসের কিচ্ছু হবে না। কাজেই আওয়ামী লীগ ফিরবে মাস্ট, এছাড়া বিকল্প নাই। একপক্ষে কোনো রাজনীতি হতে পারে না। সাপোজ আপনি এই যে ভারত থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে, গতকালকে পরশুদিন ভারতীয় কংগ্রেস নেতা শশী থারুর, ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী কূটনীতিক শশী থারুর একটা উদ্বেগ প্রকাশ করেছে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে, যে আগামী দিনে ভারতকে জামাত সরকারের সাথে ফাইট করতে হবে কিনা। উদ্বেগটা যথেষ্ট যুক্তিযুক্ত বর্তমান বাংলাদেশের, এবং তিনি এই কথাও বলেছেন যে বিএনপি এবং আওয়ামী লীগের স্বার্থ বিরোধী অর্থাৎ দুর্বৃত্ত পরায়ণ রাজনীতির প্রেক্ষিতে বাংলাদেশের মানুষ ধর্মীয় রাজনীতিতে নয়, বাংলাদেশের মানুষ মূলত একটা বিকল্প ভালো পন্থা খুঁজছে। সেই জায়গা থেকে ডাকসুতে এর প্রতিফলন। আজকে আওয়ামী লীগের, আমি বারবার আগেও বলেছি এখনো বলছি যে সুযোগ আছে। আওয়ামী লীগ 16 বছর বিতর্ক যা করেছে ঝেড়ে ফেলুন, সেই বিতর্ক থেকে বের হয়ে নতুন ভাবে আসুন। বিএনপি সুযোগ হারিয়ে ফেলেছে এবং বিএনপি এখন আউট অফ কন্ট্রোল, তাদের নেতাকর্মীদের কন্ট্রোল করতে পারছে না, পারবে না। হাজার হাজার বহিষ্কার করেছে, 5,000, 6,000, 7,000, মনে হয় এতদিনে 1010 বহিষ্কার করেছে। কি লাভ হয়েছে? বিএনপি কোনোভাবে সংশোধন হচ্ছে না। এখন আওয়ামী লীগ কার্যক্রমে নামার পরে যদি আওয়ামী লীগ এই বিতর্ক তৈরি করে, হয়তো করবে না, কারণ আওয়ামী লীগ ভুল থেকে শিক্ষা নেবে। কারণ বিএনপির বডি ল্যাঙ্গুয়েজটা এখন, বিএনপি যেন ক্ষমতায়, আগামী দিনে তারা ক্ষমতায়, অনেকে কেন্দ্রীয় নেতারা মন্ত্রিত্ব ভাগ করে নিয়েছেন। জেলা উপজেলার নেতারা কেউ পৌরসভার চেয়ারম্যান হবেন, কেউ উপজেলার চেয়ারম্যান হবেন, কেউ জেলা পরিষদ চেয়ারম্যান হবেন, ইত্যাদি ভাগ বাটোয়ারা করে নিয়েছেন এবং তারা সেগুলো স্বপ্ন দেখছেন। কিন্তু আওয়ামী লীগ যেহেতু খুব বড় ধরনের একটা পোড় খেলো, হয়তো আওয়ামী লীগ রাজনীতিতে নেমে এই তাণ্ডব চালাবে না। শুদ্ধ হতেই হবে, প্রাকৃতিক ভাবেই শুদ্ধ হতেই হবে, শুদ্ধ হয়ে রাজনীতি করবে এবং আওয়ামী লীগ ফিরবে, ফিরতে হবে, নানান কারণে ফিরতে হবে, আন্তর্জাতিকতা বাদের কারণে ফিরতে হবে। জামাত শিবির কনজারভেটিভ একটি দল, তো কাজেই সেই দলকে আন্তর্জাতিকতা বাদ কতটা সমর্থন করবে, কতটা রাষ্ট্রীয় কাঠামোয় পাঠাবে, ক্ষমতায় চূড়ান্তভাবে পাঠাবে, এগুলো নানা প্রশ্ন আছে। সেই জায়গা থেকে আওয়ামী লীগকে ফিরতে হবে। ভাই, হতাশার কিছু নেই। আর আজকে আমি যে এই কথাগুলো বলি, আমার কোনো উদ্দেশ্য নেই, ধান্দা নেই, ধান্দাবাজি নেই। ইচ্ছে করলে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল সে সময়, আমি যদিও আওয়ামী লীগ করি না, বিএনপি করি না, জামাত করি না, কিন্তু আমি কোনো রাজনৈতিক দল করি না। আগে বলেছি, এখন বলছি, বারবার বলছি, যদি ধান্দাবাজি করতে চাইতাম আওয়ামী লীগের স্রোতে মিশে গিয়ে, এবং আওয়ামী লীগের মন্ত্রী পরিষদ থেকে শুরু করে, বঙ্গভবন থেকে শুরু করে, গণভবন থেকে শুরু করে বহু ক্লোজ মানুষ ছিল, কেউ বলতে পারবে না এক কাপ চা খেয়েছে। আজকে এই যে ইউনুস সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এই উপদেষ্টা পরিষদেরও সিংহভাগ মানুষ আমার ক্লোজ। আমি যদি ধান্দাবাজি করতাম, জামাতের কেন্দ্রীয় নেতারা, অনেক কেন্দ্রীয় নেতা আমার ক্লাসমেট, আমার বন্ধু, আমার বিশ্ববিদ্যালয়ে খুব ক্লোজ, বিএনপি ক্লোজ। কোথাও কেউ বলতে পারবে যে ধান্দাবাজি করতে গেছি? ধান্দাবাজি করতে যায়নি। আমার উদ্দেশ্য, এই কথাগুলো বলার একটাই উদ্দেশ্য, যে বাংলাদেশ, আমি বাংলাদেশকে ভালোবাসি। বাংলাদেশের প্রশ্নে কোনো কথা হবে না। বিদেশেও যেতে পারতাম, বিদেশে গিয়েও নিরাপদ জীবনযাপন করতে পারতাম, এমন সুযোগও নিতে পারতাম, এমন সুযোগও ছিল। কিন্তু আমি বাংলাদেশ প্রেমী, বাংলাদেশকে ভালোবাসি। কারো প্রতি হিংসা নয়, কারো প্রতি বিদ্বেষ নয়। আওয়ামী লীগ ভালো রাজনীতিতে ফেরুক, বিএনপির এই যে টালমাটাল অবস্থা, বিএনপি ভালো রাজনীতিতে ফেরুক, জামাত তারাও রাজনীতি করুক। তাদের অনেক ইতিবাচক দিক আছে। একটি নেতিবাচক দিক আমাদের মুক্তিযুদ্ধ প্রশ্নে প্রতারণা আছে, তাদের প্রতারণা আছে, বিএনপির প্রতারণা আছে, আওয়ামী লীগেরও প্রতারণা আছে, সবার আছে। আমি চাই একটা ইতিবাচক, আমরা চাই একটা ইতিবাচক রাজনীতি।
এখন আওয়ামী লীগ ফিরবে বা ফিরতে হবে, এটাই হচ্ছে বাস্তবতা। হতাশার কিছু নেই। আওয়ামী লীগের এই মুহূর্তে নেতৃত্ব নেই, কিংবা যে যুদ্ধ করার টুলের কথা আমি বলছি, গতকালকার ভিডিওতে বলেছি, জামাত শিবিরের দখলে, অগোছালো, শীঘ্রই এগুলোর প্রতিফলন হবে বলেছি। এই বার্তাগুলো একদম জায়গা মতো তো চলে গেছে নিশ্চয়ই। আসসালামু আলাইকুম। পৃথিবীর যে যেই প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সো আজকে আলোচনা করব আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব যে সেটি হচ্ছে বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট বিরাজ করছে, সেই প্রেক্ষাপট থেকে আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের জন্য একটি ঐতিহাসিক বিজয় অপেক্ষা করছে। 111-এর মতো 111-এ যেমন আওয়ামী লীগকে নিঃশেষ করে দেওয়ার চেষ্টা হয়েছিল, নেত্রীকে জেলে নেওয়া হয়েছিল, সেই সকল প্রতিকূলতা পেরিয়ে যেমন আওয়ামী লীগ 2008 সালে নির্বাচনে ল্যান্ডস্লাইড ভিক্টরি নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী হয়েছিলেন, ঠিক একইভাবে এইবারও এইরকম একটি ঐতিহাসিক বিজয় বাংলাদেশ আওয়ামী লীগের জন্য অপেক্ষা করছে। সো আসুন একটু ব্যাকগ্রাউন্ডটা একটু দেখি যে 111-এ কি হয়েছিল, 111 নিয়ে একটু কথা বলি, তারপরে কিভাবে আমরা বলতে পারি, নির্দ্বিধায় স্পষ্ট বলতে পারি যে বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক বিজয় কিভাবে অপেক্ষা করছে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য। সো 111-এ যে ঘটনাটি ঘটেছিল, প্রথম যদি বলি যে 111-এ প্রথম বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন লন্ডনে ছিলেন, তখন তাকে বাংলাদেশে যেতে নিষেধ করা হয়েছিল। সো বাংলাদেশে যখন প্রথম যেতে নিষেধ করা হয়েছিল, বিবিসিতে যখন সংবাদ আসলো, সংবাদ আসার সাথে সাথে আমরা 9 জন শাহবাগের ফুলের দোকান, এই দোকানগুলো থেকে তাৎক্ষণিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 9 জন আমরা মিছিল করেছিলাম, প্রতিবাদ করেছিলাম। মাত্র 9 জন। দেখেন, পরিস্থিতি খুবই ভয়াবহ পরিস্থিতি ছিল। তারপরে নেত্রী বলেছেন যে আমি বাংলাদেশে যেতে চাই, আমার মাটিতে যেতে চাই, আমি এই দেশের জনগণকে ভালোবাসি, আমি এই দেশের জনগণ ছাড়া থাকতে পারবো না। তারপরে নেত্রী সকল বাধা উপেক্ষা করে উনি বাংলাদেশে যান। বাংলাদেশে যাওয়ার পরে 2007 সালের জুলাই মাসে মাননীয় প্রধানমন্ত্রীকে, তৎকালীন বিরোধী দলের নেত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়। তখন যে পরিস্থিতিটা আমাদেরকে ফেস করতে হয়েছিল, যে আমাদেরকে তখন মোটামুটি 3টি শক্তির বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হয়েছিল। 3টি বাধা আমাদের সামনে ছিল। নাম্বার 1 বাধা হচ্ছে যেটা, যে তখন আমাদের যে মঈনুদ্দিন ফখরুদ্দিনের যে সরকার ছিল, সেই সরকারের বিরুদ্ধে আমাদের ধারাবাহিক আন্দোলন করতে হয়েছিল। তারপরে যে বিষয়টি ছিল, এই ফখরুদ্দিন সরকার ব্যতীত সংস্কারপন্থী একটা গ্রুপ ছিল। এই যারাই সংস্কারপন্থী ছিল, এই যে দেখেন এই গ্রুপটা, এরা যারা এখানে ছিল, দুঃখিত তাদের এখানে না ইয়াটা প্রকাশ করার জন্য, তারা এখন সবাই আওয়ামী লীগ করে, বাট তখন এরা সংস্কারপন্থী গ্রুপ নামে পরিচিত ছিল, তাদেরকেও আমাদের ফেস করতে হচ্ছে। আমি আপনাদেরকে একটি বিষয় বলি, যে 3টি বিষয়ের বাংলাদেশে তখন বাংলাদেশ আওয়ামী লীগ প্রবলেম ফেস করত, স্ট্রাগল করতে হয়েছে যে 3টি বিষয়ের বিরুদ্ধে, সেটি হচ্ছিল মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার, সংস্কারপন্থী গ্রুপ, এবং আরেকটা বাধা ছিল মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তখন জেলে ছিলেন। এই 3টা বড় বাধা ছিল। তখন আমরা দেখেন, এই যে আমি একটা ছবি দেই, যে দেখেন এই যে ছবিটা, এটা মিছিলের ছবি, কলাভবনের ছবি। এই যে কলাভবনের ছবি, লাল বৃত্ত মাঝখানে যেটা দেখছেন, সেটা আমার নেতৃত্বে এই মিছিলটা হয়েছিল, এবং অন্যান্য নেতৃবৃন্দ ছিল, তারাও নেতৃত্ব দিয়েছে। সো এই যে মিছিলটা আমরা করেছি, এই মিছিলটা করা আমাদের জন্য এত সহজ ছিল না, অনেক কঠিন ছিল। আমরা এই মিছিলটা একদিক দিয়ে করেছি, একটু পরে সংস্কারপন্থীরা আবার তাদের ছেলেবেলে দিয়ে মিছিল করিয়েছিল। আমাদেরকে এই প্রতিকূল পরিস্থিতি ফেস করে তখনকার আন্দোলন সংগ্রাম করতে হয়েছে। এই যে আপনাদেরকে আরেকটা মিছিল দেখাই, যে এই মিছিলটা, এই যে দেখেন, শেখ হাসিনার মুক্তি চাই, কালো কাপড় বেঁধে এখানে আসেন, আপনারা সবাই তাদেরকে চিনেন। আমরা এই মিছিলটা করেছি কার্জন হলে। আবার এই দিক দিয়ে আমাদের বিপক্ষে আবার সংস্কারপন্থীরাও মিছিল করেছিল। সো আমাদের মিছিল, আমাদের সংগ্রাম, আন্দোলনটা 111-এ অত সহজ ছিল না, অনেক কঠিন ছিল। 3টা বললাম তো, 3টা শক্তি, মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার, সংস্কারপন্থী, তারপর আবার নেত্রী জেলে ছিল। এই স্ট্রাগলগুলো পার করে আমরা তখনকার আন্দোলন করতে হয়েছিল। তখন দীর্ঘ এই আন্দোলন সংগ্রাম করে, দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে, এই যে আমরা বললাম প্রথম
যে আমরা মিছিল করেছি শাহবাগে ফুলের দোকানে 9 জন থেকে, তারপরে এই বড় মিছিলগুলো হচ্ছে, তারপরে এই বড় মিছিলগুলো হয়েছিল, এই মানুষ আস্তে আস্তে বাড়া শুরু করেছিল। তারপরে দীর্ঘ সময় পরে আমাদের এই আন্দোলনের ফলে দীর্ঘ 11 মাস কারাবরণ করার পরে 2008 সালের 11ই জুন নেত্রী মুক্তি পান। তখন চিন্তা করে দেখেন যে আমাদের যে এই যে মিছিলগুলো ছিল এত সহজ ছিল না, এবং সবচেয়ে বড় কথা যে আমাদের 3টা গ্রুপের 3টা শক্তির বিরুদ্ধে আমাদের এই কঠিন লড়াই করতে হয়েছে। এই 3টা শক্তির বিরুদ্ধে আমাদেরকে কঠিন আন্দোলন করতে হয়েছে, অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। তারপরে দীর্ঘ এই আন্দোলন শেষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তি পান এবং নির্বাচন হয়। সেই নির্বাচনে আওয়ামী লীগ ল্যান্ডস্লাইড ভিক্টোরি নিয়ে ক্ষমতায় আসে। তখন আরেক সবচেয়ে বড় বিষয় ছিল আমাদেরকে শুধু কিন্তু পুলিশ আর্মি দৌড়াইতো না, মাঝে মাঝে সংস্কারপন্থীরা আমাদেরকে দৌড়াইতে পারে নাই, মানে আমি বুঝাতে চাচ্ছি যে তাদের সেই বাধা বিপত্তিও আমাদের অতিক্রম করতে হয়েছে তৎকালীন সময় 111-এ। এখন যে প্লাস পয়েন্টটা, এখন হচ্ছে আমাদের প্লাস পয়েন্ট গুলো দেখেন। আমি মনে করি কেন যে ল্যান্ডস্লাইড ভিক্টোরি আমাদের জন্য অপেক্ষা করছে, যে এখন যে আমাদের সুবিধা যেটা হচ্ছে, দেখেন সবচেয়ে বড় যে সুবিধা সেটি হচ্ছে যে নেত্রী বাহিরে আছেন, নেত্রী সমস্ত নেতা কর্মীদের সাথে যোগাযোগ করতে পারছেন, এটা হচ্ছে সবচেয়ে প্লাস পয়েন্ট। আর দ্বিতীয় হচ্ছে নেত্রী বাহিরে থাকার কারণে, সমস্ত নেতা কর্মীদের সাথে যোগাযোগ করতে পারার কারণে এখন কোনো বাংলাদেশে আওয়ামী লীগের কোনো সংস্কারপন্থী কোনো গ্রুপ বা নেত্রীর বিরুদ্ধে কোনো গ্রুপ বা আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো গ্রুপ নাই। তার মানে হচ্ছে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ। এখন একটি বিষয় আপনি বলেন যে আওয়ামী লীগ যখন ঐক্যবদ্ধ, তখন এই বাংলাদেশে এই পৃথিবীতে এই বা আওয়ামী লীগকে দাবিয়ে রাখার মতো শক্তি সামর্থ্য কারণেই ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ হারাতে পারে না। আর পাশাপাশি যে বিজয়টা বললাম যে আমাদের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের জন্য একটা ঐতিহাসিক বিজয় অপেক্ষা করছে। কেন অপেক্ষা করছে আপনি দেখেন, এটা হচ্ছে যে আমি বললাম যে আওয়ামী লীগের কথা বললাম যে আওয়ামী লীগ এখন শেখ হাসিনা বাহিরে আছেন, নেতা কর্মীদের সাথে যোগাযোগ করতে পারছেন, আওয়ামী লীগ ঐক্যবদ্ধ, সংস্কারপন্থী নাই, এটা হচ্ছে আওয়ামী লীগের পার্ট। আর সেকেন্ড পার্টটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে আপনার এখন যদি ইনুস যদি 5 তারিখের পরে ক্ষমতা নেওয়ার পরে যদি ইনুস যদি এরকম একটা ঘোষণা দিতেন যে বাংলাদেশে আমি রিসেট বাটন ক্লিক করলাম, আজকে থেকে বাংলাদেশে কোনো হানাহানি মারামারি কাটাকাটি কিছুই থাকবে না, এবং বাংলাদেশে কোনো অরাজকতা হচ্ছে না, কেউ মারা যাচ্ছে না, চুরি হচ্ছে না, ডাকাতি হচ্ছে না, চিন্তাই হচ্ছে না, তাহলে হয়তো আমাদের ভাগ্য আরো খারাপ হইতো, আমাদেরকে হয়তো দীর্ঘ সময় আন্দোলন সংগ্রামটা করতে হইতো। বাট এখন আপনার ইনুসের অপকর্মের ফলে, ইনুস এত অপকর্ম করছে, এত অপকর্ম করে যাচ্ছে, যার ফলে বাংলাদেশের মানুষ, প্রত্যেকটি মানুষ আজকে শেখ হাসিনাকে ফিল করছে, আওয়ামী লীগ শাসনামলকে ফিল করছে। ইনুস বলছে যে বাংলাদেশকে শেখ হাসিনা গাজা হিসেবে রেখে গেছেন, বাংলাদেশের মানুষ ভাবছে যে না, শেখ হাসিনা পদ্মা সেতু করেছেন, মেট্রো রেল করেছেন, মসজিদ করেছেন, এগুলো করেছেন, যার জন্য মানুষের মনে হৃদয়ে গেঁথে গিয়েছে শেখ হাসিনার এই কাজগুলো। আরেকটা বিষয় চিন্তা করেন, আপনি কি বাংলাদেশে কখনো শুনেছেন যে কবর থেকে একজন মানুষের লাশ তুলে আগুন দিয়ে পোড়া দিয়ে দিতে? এই যে দেখেন যে একজন মানুষ নুরাল পাগলা রাজবাড়িতে তার লাশ কবর থেকে তুলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এই আইএমএ জাহিলিয়াতের যুগেও আমরা এরকম ধরনের বিভৎস ঘটনা আমরা শুনি নাই। এটাই হচ্ছে আইএমএ ইনুসিয়ার যুগ। বাংলাদেশের মানুষ মনে করছে এটা এখন আইএমএ ইনুসিয়া যুগ। পুলিশকে মেরে টানিয়ে রাখা হয়েছে। মানুষ এখন, মানুষের আপনার ডোবা, নালা, খাল, বিল এগুলোতে লাশ বেশি উঠছে, লাশের বাগান পাওয়া যাচ্ছে। বাংলাদেশ এখন লাশের দেশ হয়ে গেছে, দর্শনের নগরী হয়ে গেছে। সো এই কাজগুলো, ইনুসের অপকর্মগুলো, পাশাপাশি আপনি চিন্তা করেন জোর করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে, ছাত্রলীগকে নিষিদ্ধ করছে, যুবলীগকে নিষিদ্ধ করছে, জাতীয় পার্টির অফিস ভাঙচুর করে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে। এই যে ইনুসের অপকর্ম, এই অপকর্মের ফলে মানুষ ব্যবসা বাণিজ্য করতে পারছে না, অর্থনীতির স্থিতিশীলতা নাই, মানুষ চাকরি হারাচ্ছে, মানুষের জীবন নাবিশ্বাস হয়ে উঠছে। এর ফলে মানুষ এখন শেখ হাসিনাকে ফিল করা শুরু করছে, শেখ হাসিনাকে ভাবা শুরু করেছে, শেখ হাসিনাকে অনুভব করছে। আর পাশাপাশি ওই দিক দিয়ে আওয়ামী লীগের সে অ্যাডভান্টেজ, আওয়ামী লীগ ঐক্যবদ্ধ, নেত্রী বাহিরে আছে। তো সব মিলিয়ে ইনশাল্লাহ বলতে পারি যে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য 111-এর পরে যে এরকম একটা ল্যান্ডস্লাইড ভিক্টোরি হয়েছিল, একইভাবে আওয়ামী লীগের জন্য আরেকটি ল্যান্ডস্লাইড ভিক্টোরি ইনশাল্লাহ অপেক্ষা করছে। সবাই ঐক্যবদ্ধ থাকুন, সময়ের প্রয়োজনে ইনশাল্লাহ আরেকটি ল্যান্ডস্লাইড ভিক্টোরি হবে বাংলাদেশ আওয়ামী লীগে। সবাই ভালো থাকবেন। জয় বাংলা।